মায়া, ওই জাদুজলটা নিয়ম মতো করে খেয়ে নে। ওরা ঠিক যেভাবে বলে গিয়েছে। আমি চাই তুই তাড়াতাড়ি তোর স্মৃতি ফিরে পেয়ে মায়ের কাছে ফিরে যা। হ্যাঁ বুড়িমা, আমি ওই জাদু জলটা খাওয়ার জন্যই বোতলটা হাতে নিয়েছি। এক্ষুনি খেয়ে নিচ্ছি তবে। এই বলে কর্মীলতা জাদু জলের বোতল থেকে 2 ফোঁটা জাদু জল খেয়ে নিল। কি রে, কেমন লাগলো বলতো? কোনো অসুবিধা বোধ হলো কি? না না বুড়িমা, তেমন কিছুই নয়। এমনিতে মাথাটা একটু ঝিমঝিম করে উঠেছিল, এই আর কি। তবে এখন একদম ঠিক আছি। ও আচ্ছা, যাক ভালো। তবে কোনো সমস্যা না হলেই ভালো। তবে তুই এবার একটু বিশ্রাম নে। আমার বাইরে কিছু কাজ আছে। আমি তাড়াতাড়ি সেরেই বাড়িতে ফিরে আসবো। আর এদিকে ছোট বউ ঘর থেকে পালিয়ে যাওয়ার জন্য নতুন নাটক সাজানোর কথা চিন্তা করে। আমার এক্ষুনি এই বন্দি ঘর থেকে যে করে হোক পালানোর পরিকল্পনা করতে হবে, নয়তো আমার আর রেহাই নেই, সব শেষ। কিন্তু কি যে করব সেটাই তো মাথায় আসছে না। কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি অসুস্থতার ভান করব এখন, আর লুটিয়ে পড়বো নিচে। মনে হবে যেন আমি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছি। হ্যাঁ, তবে আর দেরি কিসের? এক্ষুনি নাটকটা আমার আরম্ভ করে দিতে হবে। এই বলে ছোট বউ তার পরিকল্পনা মতো অসুস্থতার ভান করতে শুরু করে, যেন সে এখনই ঘুরে নিচে লুটিয়ে পড়বে। কবিতা, 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 আমাকে ধর মা। আমার শরীরটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি এক্ষুনি এখানে মাথা ঘুরে পড়ে যাব। আমার দিন দুনিয়া সহ সবকিছু যেন কেমন ঘুরছে। আরে, এই তো ভালো ছিল এতক্ষণ, এখন হঠাৎ কি হলো আবার? মা, মা, তোমার কি হলো? এমন কেন করছো? কবিতা এ কথা বলতে বলতে ছোট বউ মেঝেতে লুটিয়ে পড়লো। আর কবিতা তা দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। এ কি, মা তো দেখছি সত্যি সত্যি মাটিতে লুটিয়ে পড়লো। মা, ও মা, কথা বলো বলছি। মা, তোমার কি হলো? এ কি, মা তো কোনো কথা বলছে না, জ্ঞান হারিয়েছে মনে হয়। না না না, আমাকে এক্ষুনি কিছু করতে হবে। যাই, তাড়াতাড়ি গিয়ে বাড়িতে জানাতে হবে সবাইকে, আর দেরি করে একদম ঠিক হবে না। এই বলে কবিতা হন্তদন্ত হয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ও সে ভুলে দরজাটা খুলে রেখে যায়। আর এদিকে ছোট বউয়ের পরিকল্পনা মতোই সবকিছু ঘটলো। ও সে খানিক বাদেই চোখ মেলল। দেখলি তো কবিতা, তোর মা কি জিনিস? আমার সাথে পেরে ওঠা তো এত সহজ হবে না রে। আমি তোদের সবাইকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। যাই, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। অনেক দূরে চলে যাব আমি, লোক সমাজে আড়ালে। তার আগে আমার মুখটা একটু ঢেকে নিতে হবে, যাতে গ্রাম ছাড়ার সময় পথে কেউ আবার আমাকে চিনে না ফেলে। এই বলে ছোট বউ একটা কালো কাপড় মুখে জড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে কবিতা তখন বাড়িতে এসে সবাইকে ঘটনাটা খুলে বলে। এসব তুই কি বলছিস কবিতা? ওগো তাড়াতাড়ি চলো, দেখে আসি হঠাৎ ওর কি এমন হলো। বড় বউ, দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে এটা ছোট বউয়ের একটা চাল হতে পারে। হয়তো এমনও হতে পারে সে ঘর থেকে পালানোর জন্য একটু উপায় খুঁজছিল। আমাদের আর দেরি করা ঠিক হবে না। যদি আমার ধারণাটা সঠিক হয় তাহলে তো সর্বনাশ, কারণ তবে যে আবারও কর্মীলতার জীবন হুমকি স্বরূপ হতে পারে। ওগো, এ তুমি কি শোনালে আমাকে? আমার তো এখন শুনে হাত পা কাঁপছে। তবে আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি ওদিকের কি অবস্থা। এই বলে ওরা সবাই মিলে চলে যায় সেই পরিত্যক্ত বাড়ির দিকে। আর এদিকে কবিরাজ রতনের মুখ থেকে এই কথা শুনে সেও বেশ চিন্তায় পড়ে যায়। আরে, এ কি শুনলাম আমি? ওই ছোট বউ তার মানে পালিয়ে গেছে? তার মানে ও আগেই ধরা পড়ে গিয়েছিল, আর এই কারণেই ওকে আমি এ বাড়িতে দেখতে পাইনি।
আর ওর মেয়ে ওর কণ্ঠ নকল করে এ সুযোগে আমাকে ধরে ফেললো। হায় হায় হায়, তাহলে কি আমি একা একাই ফেসে গেলাম? আমার এখন কি হবে? আমি যতটা মনে একটু আশা রেখেছিলাম যে ওই ছোট বউ এলে আমাকে একটু বাঁচানোর চেষ্টা করবে, এখন যে সে আশাও মাটি হয়ে গেল। এখন আমার কি হবে? ওরা হয়তো এত সময় আমাকে দেখতে ওই বাড়িতে চলে গিয়েছে। আমাদের বাড়িতে হয়তো এই মুহূর্তে আর কেউ নেই। আমি এই ফাঁকে গিয়ে একবার দেখে আসি কবিরাজ বাবার কি অবস্থা। এই বলে ছোট বউ মুখে কাপড় জড়িয়ে বাড়ির দিকে গেল কবিরাজের খবর নিতে। আর খানিক বাদেই ছোট বউ পৌঁছে গেল বাড়িতে। আরে আরে, সত্যিই তো, ওই তো কবিরাজ বাবা। ওনাকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে। আমি বরং কবিরাজ বাবার বাঁধনটা গিয়ে খুঁড়ে দেই, তারপর আমরা একসাথে অনেক দূরে পালিয়ে যাব এই লোক সমাজের আড়ালে। নয়তো আমার একা একা এত কিছু সামলাতে খুব হিমশিম খেতে হবে। কবিরাজ বাবার সাহায্য নিয়ে আমাকে আবার কর্মীলতার খোঁজে বেরিয়ে পড়তে হবে। একমাত্র কবিরাজ বাবা ছাড়া আমাকে আর কেউ সাহায্য করবে না, তা আমি বুঝে গিয়েছি ভালো করে। যেখানে আমার নিজের মেয়ে আমার মুখোশ খুলে দিতে উঠে পড়ে লেগেছে। যাই, আর দেরি না করে এক্ষুনি কবিরাজ বাবার বাঁধনটা খুলে দিয়ে তাকে মুক্ত করে দেই। এরপর ছোট বউ তার কথা মতো কবিরাজের কাছে যায় ও কবিরাজ ছোট বউকে এই সময় সামনে দেখে একদম অবাক হয়ে যায়। আরে তুই এখানে কি করে? তুই নাকি জ্ঞান হারিয়ে পড়ে আছিস, এটাই তো তোর মেয়ে এসে বলে গেল। আর তোর এই অসুস্থতার কথা শুনে সবাই তো তোকে দেখতে তাড়াতাড়ি করে চলে গেল। তার মানে কি তুই সুস্থ হয়ে গেছিস এত দ্রুত? কবিরাজ বাবা, আপনি এতদিনেও আমাকে চিনলেন না? এটা ছিল আমার একটা নাটক মাত্র, ওই বন্দি ঘর থেকে মুক্তি পাওয়ার নাটক। কি বলছিস? তোর মাথা ভরতে এত শয়তানি বুদ্ধি? আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, তুই যখন এসেছিস খুব ভালোই হয়েছে। এবার আমাকে একটু এই ফাঁদ থেকে মুক্ত করে দে, নয়তো ওরা যে আমার পেট থেকে সব সত্যি কথা বের করে নেবে। তখন কিন্তু তুই আরো কঠিন ভাবে ফেসে যাবি। আমি তো নিজের ভালোর কথা ভেবেই বলছি, আমাকে বাঁচালে তোরও ভালো, তা না হলে তোর সব কুকর্ম যে ফাঁস হয়ে যাবে। হ্যাঁ কবিরাজ বাবা, আমি সেটা খুব ভালো করেই জানি, আর এজন্যই আমি তো এটার হতেই দেব না। আমি এক্ষুনি আপনার এই বাঁধন থেকে মুক্ত করে দেব, একটু অপেক্ষা করুন। তবে আমাকে একটা কথা দিন, আপনি আমার সাথে কর্মীলতাকে খুঁজতে সাহায্য করবেন? আরে হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ওই কলমেলতা তো আমারও শত্রুতে পরিণত হয়েছে। কোনোভাবেই কোনো জাদুটোনা দিয়েও মেয়েটাকে আমি বধ করতে পারছি না। ও আমার জাদু শক্তিকে বারবার অপমান করছে। এটা আমার জন্য বড়ই অসম্মানের, যা আমি একদমই মেনে নিতে পারছি না। একবার শুধু আমাকে এখান থেকে মুক্ত করে দে, তারপর দেখ আমি কি করি ওর। কবিরাজের কথায় আশ্বস্ত হয়ে ছোট বউ কবিরাজের বাঁধন খুলে দেয় ও তারা সেখান থেকে তখনই দ্রুত পালিয়ে যায়। আর এদিকে রতন ও বড় বউ পৌঁছে যায় সেই পরিত্যক্ত বাড়িটিতে, কিন্তু ঘরে গিয়ে কোথাও ছোট বউয়ের দেখা মেলে না। কি কবিতা, তোর মা কোথায়? সারা ঘরের কোথাও যে তাকে দেখতে পাচ্ছি না। মানে বাবা, মা তো এখানেই অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ওগো, তাহলে কি তোমার ধারণাটাই সঠিক হলো? এটা কি তবে ছোট সাজানো একটা নাটক ছিল মাত্র? হ্যাঁ বড় বউ, সেটাই হবে হয়তো। এ ঘর থেকে পালানোর জন্য হয়তো এটাই সে কৌশল হিসেবে বেছে নিয়েছিল। ও সে সফলভাবে পালিয়েও যেতে পেরেছে। বাবা, তুমি কি বলছো এসব? মা আমার সামনে এমন নাটক সাজালো? ভুলটা আমারই হয়েছিল। তাড়াহুড়োর জন্য দরজাটা লাগাতে একদম ভুলে গিয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে মা এরকম নাটক করছে, আর সে যে পালিয়ে যাবে এটাও যে আমি ভাবতে পারিনি। কিন্তু এখন কি হবে বাবা? মাকে আমরা কোথায় খুঁজে পাবো তাহলে? কি আর হবে কবিতা মা,
আমাদের যে করেই হোক তোর মাকে খুঁজে বের করতে হবে, তা না হলে ও যে করেই হোক কলমিলতার খোঁজ করতে শুরু করবে। তোর মায়ের মুক্তি মানেই তো কলমিলতার জীবন ঝুঁকিপূর্ণ। ওগো, তাড়াতাড়ি বাড়িতে চলো তবে। এবার আমাদের ওই শয়তান কবিরাজ থেকে সব কথা বের করতে হবে। ছোট কোথায় কোথায় যেতে পারে কবিরাজ হয়তো বা সবই জানে, ও ঠিকই বলতে পারবে ও কোথায় কোথায় যেতে পারে। তাড়াতাড়ি চলো, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ বড় বউ, এটা তুমি একদম ঠিক বলেছ। তাড়াতাড়ি চলো তবে, এক্ষুনি কবিরাজের থেকে সব কথা বের করতে হবে। এই বলে ওরা দ্রুত বাড়ির দিকে রওনা হলো। আর বাড়িতে পৌঁছে ওরা যা দেখলো তা দেখার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। এ কি সর্বনাশ! বাবা, কবিরাজ কোথায় গেল? ওর বাঁধনের দড়িগুলো যে নিচে পড়ে আছে, তার মানে কেউ ওর বাঁধন খুলে দিয়েছে। কিন্তু কে করলো এটা? এখন আমরা কি করব? মুহূর্তেই যে সব শেষ হয়ে গেল। কবিতা, আমার মনে হয় এসব তোর মায়েরই কাজ। আমরা যখন বাড়িতে ছিলাম না ততক্ষণে হয়তো তোর মা এখানে এসে কবিরাজের বাঁধন খুলে মুক্তি করে দিয়েছে। ও দুজনেই একসাথে এখান থেকে পালিয়ে গেছে। হয়তো ওরা আবার কোনো নতুন ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমার যে এখন কলমিলতার জন্য বড় চিন্তা হচ্ছে। বাবা, সব ভুল আমারই। আমার জন্যই এসব এলোমেলো হয়ে গেল। আমি কেন যে মাকে বলতে গিয়েছিলাম যে কবিরাজকে আমরা ধরে ফেলেছি, বাড়িতে বেঁধে রেখেছি। এটা শুনে মা হয়তো ভয় পেয়ে গিয়েছিল। ও সেখান থেকে পালানোর জন্য অনেক মরিয়া হয়ে উঠেছিল। তারপরে হয়তো বা এমন নাটকটা সাজিয়েছে। এখন কি হবে বাবা? মা যদি আবারও বুবুর কোনো ক্ষতি করে, মাকে আমরা এখন কোথায় খুঁজে পাবো? ইস, এই মুহূর্তে রাঙ্গুরি আর সূর্যবাই যদি থাকতো খুব ভালো হতো। ওদেরকে সাবধান করে দেওয়াটা খুব জরুরি ছিল, যাতে বুবুকে ওরা নিরাপত্তার মধ্যে রাখে, যাতে মা আর কবিরাজ বুবুর কোনো সন্ধানই না পায়। কবিতা এ কথা বলতে বলতে রাঙ্গুলি ওদের বাড়িতে এসে হাজির হয়। কি হয়েছে কবিতা? কি হয়েছে চাচি? তোমাদের সবাইকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? নতুন করে বিপদ হয়েছে কি? হ্যাঁ রাঙ্গুলি, বড় সর্বনাশ হয়ে গিয়েছে যে। এই মুহূর্তে আমরা তোমাকেই স্মরণ করছিলাম। কি হয়েছে শুনবে? এই বলে কবিতা রাঙ্গুলিকে সমস্ত কিছু খুলে বলে, যা কিছু এত সময় ঘটে গিয়েছে। এসব তুমি কি বলছো কবিতা? তোমরা এই কবিরাজকেও আটকে ফেলেছিলে? ইস, সবকিছু হাতে এসেও যেন কেমন ফসকে গেল। এখন তো তাহলে সত্যি কলমিলতার জন্য অনেক বিপদ রয়েছে। তবে চিন্তা করো না তোমরা, ওই কবিরাজের কুচিটি বুড়িকে খুঁজে বের করার দায়িত্ব আমার। আমি দেখছি কি করা যায়। এক্ষুনি আমি আর জিল্লু ভাই মিলে সব জায়গায় ভালোভাবে খুঁজে দেখবো। তাহলে আমি এবার যাচ্ছি। এই বলে রাঙ্গুলি আর জিল্লু বের হয়ে গেল ছোট বউয়ের সন্ধানে। এদিকে ছোট বউয়ের কবিরাজ একটা গভীর জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল। ওরে বাবারে, সে কখন থেকে হাঁটছি, হাঁটতে হাঁটতে পাটা যেন একদম ব্যথা হয়ে গেল। একটু বিশ্রাম নেই, দাঁড়া এখানে। হ্যাঁ কবিরাজ বাবা, ঠিকই বলেছেন। আমারও খুব কষ্ট হয়ে গিয়েছে, একদম যেন হাঁপিয়ে উঠেছি। কবিরাজ বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় থাকবো আমরা? তুই কোনো চিন্তা করিস না, এগুলো আমার উপর ছেড়ে দে। একটা ব্যবস্থা আমি ঠিকই করে ফেলবো আমার জাদুবিদ্যার সাহায্যে। এদিকে রাঙ্গুলি আর জিল্লু ছোট বউয়ের কবিরাজকে খুঁজতে খুঁজতে চলে এলো সেই জঙ্গলেই। আর ওরা সেখানে মানুষের কণ্ঠস্বর শুনতে পায়। আরে আরে, এই বন থেকে যেন মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। যাই দেখি তো ভিতরে গিয়ে। চলো জিল্লু ভাইয়া, দেখে আসি এই গভীর জঙ্গলের ভিতর এ সময় কারা কথা বলছে। এই বলে রাঙ্গুলি আর জিল্লু চলে গেল বনের ভিতরে। ও গিয়ে তারা যা দেখলো, আরে এই তো সেই শয়তান কবিরাজ আর কুচিটি বুড়ি। কি ভেবেছিলে শয়তানি বুড়ি? ভেবেছিলে কাপড় দিয়ে মুখ আড়াল করলে তোমাকে আর খুঁজে পাবো না? এখন কোথায় পালাবে? ওরে বাবারে, কবিরাজ বাবা চলুন তাড়াতাড়ি। ওরা যে এখানেও চলে এসেছে, আমাদেরকে ওরা ছাড়বে না। ওরা আমাদেরকে এক্ষুনি ধরে ফেলবে। পালান শিগগিরই। আরে তুই এত চিন্তা করিস না,
আমাদের পালানোর কোনো প্রয়োজন নেই। ওরা তো সামান্য পাখি মাত্র। আমার এই জাদু শক্তি সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই। আমি এক্ষুনি আমার জাদু শক্তির বলে ওদেরকে অন্ধ করে দেব। শয়তান কবিরাজ, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমি এক্ষুনি আমার পায়ের ধারালো নখ দিয়ে তোর চোখ খুলে নিয়ে আসব। এই বলে রাঙ্গুলি উড়ে গেল কবিরাজকে আক্রমণ করতে। আর তখন কবিরাজ রাঙ্গুলিকে তার জাদু শক্তির বলে ছুঁড়ে ফেলে দেয়। এই ছোট্ট শরীর নিয়ে এত অহংকার, এত সাহস তোর কি করে হয় যে আমার সাথে লড়াই করতে আসিস? তুই জানিস আমি কে? আমি এক্ষুনি তোকে আমার পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলবো। শয়তান জাদুকর, আমি এত সময় দাঁড়িয়ে এখানে তোর সব কর্মকাণ্ড দেখছিলাম। এবার আমি তোকে কি করি শুধু তাই দেখ। তুই আমার বন্দুকে আঘাত করলি, আমি এবার তোর অবস্থা খারাপ করে ফেলবো। এই বলে জিল্লু কবিরাজকে তুলে কয়েকবার উপর থেকে মাটিতে ছুঁড়ে মারলো। এতে কবিরাজের হাল বেহাল হয়ে গেল। আর এসব দেখে ছোট বউ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, এ আমি কি দেখছি? কবিরাজ বাবাকে কেমন ফুটবলের মতো মাটিতে আছড়ে ফেলছে। এই দানব পাখিটা কবিরাজ বাবাকে একদম তুলোধুনা করে ছাড়বে মনে হয়। আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই দ্রুত। ওরা বরং ওই কবিরাজকে নিয়ে ব্যস্ত থাকুক, আমি এই সুযোগে কেটে পড়ি এখান থেকে। এই বলে ছোট বউ যখন এই সুযোগে পালাতে যাবে, অমনি কি কবিরাজ তাকে ডাকতে শুরু করলো। ওরে দাদি বউ, তুই আমাকে একা ফেলে এখানে যাস না। এদের হাত থেকে আমাকে বাঁচা, উদ্ধার কর আমাকে। এই দানব ঈগল যে আমাকে আর বাঁচতে দেবে না। আরে আরে, এ কি? জিল্লু ভাইয়া কুচুটি বুড়ি তো পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ধরো ওকে। ওই সব নষ্টের মূল, ওকে পালাতে দিলে চলবে না। রাঙ্গুলির কথা শুনে জিল্লু ছোট বউকে ছো মেরে তুলে আনলো। মরে গেলাম যে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম যে। আমাকে ছাড়ো, ছেড়ে দাও বলছে আমাকে। শয়তানি কুচুটি বুড়ি, তোর কোনো ছাড় নেই। আগে তোর থেকে সবার সামনে সব ঘটনা স্বীকার করাবো, যা যা তুই এতদিন কর্মীরতার সাথে করেছিস। জিল্লু ভাইয়া, তুমি ওদের দুজনকে এইভাবে ধরে রাখো। আমি কর্মীরতাদের বাড়ি থেকে সবাইকে এখানে ডেকে আনছি। এদের বিচার সবার সামনেই হবে। ঠিক আছে রাঙ্গুলি, তুমি যাও। এদিকটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি ওদেরকে আমার পায়ের নিচে চেপে ধরে রাখছি। ওদের এখান থেকে পালানোর কোনো সাধ্য নেই। এরপর রাঙ্গুলি সেখান থেকে চলে গেল কর্মীলতাদের বাড়িতে। আরে আরে, ওই তো রাঙ্গুলি ফিরে এসেছে। নিশ্চয়ই রাঙ্গুলি কোনো খবর নিয়ে এসেছে। রাঙ্গুলি, তুমি কি ওদের কোনো খবর পেলে? হ্যাঁ চাচি, খুশির সংবাদ আছে। আমি আর জিল্লু ভাইয়া ওদের দুজনকেই ধরে ফেলেছি। ওরা দুজনে জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যাচ্ছিল, কাপড় দিয়ে মুখ আড়াল করে। কিন্তু আমার চোখকে ওরা ফাঁকি দিতে পারেনি। আপনারা সবাই আমার সাথে চলুন ওখানে। সবার সামনে ওদের দুজনের বিচার হবে আজ। কি বলছো রাঙ্গুলি? তবে আর দেরি কিসের? কবিতা, বড় বউ, তাড়াতাড়ি চলো তোমরা। আমাদের এক্ষুনি ওখানে পৌঁছাতে হবে। এই বলে রাঙ্গুলির দেখানো পথে ওরা সবাই পিছু পিছু যেতে থাকে। আর এদিকে ছোট বউ জিল্লুর কাছে আকুতি মিনতি জানাতে থাকে মুক্তির জন্য। আমাকে মাফ করে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তুমি কে চাও বলো? কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্তি দেবে? আমি তোমাকে তাই দেওয়ার চেষ্টা করব। দয়া করে ওদের হাতে আমাকে তুলে দেও না। হ্যাঁ দানব ঈগল, আমাদেরকে ছেড়ে দে বলছি। এটা তোর জন্যই ভালো হবে। আমি তোকে অনেক জাদুবিদ্যা শেখাবো এর বিনিময়ে। এতে তুই দুনিয়াতে তোর ইচ্ছা মতো রাজ করতে পারবি, অনেক শক্তির অধিকারী হতে পারবি। ওরে গন্ড মূর্খ কবিরাজ, আমি তো এমনিতেই শক্তিশালী হয়ে আছি। তার কারণে তো তুই আমার পায়ের নিচে পিষ্ট হচ্ছিস। আর তুই কিনা শেখাবি আমাকে জাদুবিদ্যা? তুই হয়তো জানিসই না আমি কে। আমি হলাম ডাইনি বিজলি মাতার অনুচর, পাখিদের রাজা। জিল্লু আমার নাম। ওরে বাবারে, এ আমি কি শুনলাম? কার খপ্পরে পড়লাম আমি? তাহলে কি এ যাত্রায় আমার আর মুক্তি মিলবে না?
এদিকে বলতে বলতে রাঙ্গুলি সবাইকে নিয়ে হাজির হলো সে জঙ্গলে। এ কি, কবিতা, ওর বাবা, বড় বউ সবাই দেখছে চলে এসেছে। এখন কি হবে? আমি যে তাহলে শেষমেশ ফেঁসেই গেলাম। কবিতা, চাচি, এই দেখো আমরা কেমন করে ওদের ধরে ফেলেছি। এখন তোমাদের সবার সামনে ওদের বিচার হবে। তোমরা ওর কাছ থেকে সব কথা বের করো, যা যা তোমরা জানতে চাও। ছে ছোট বউ, ছে, আজ তোমার সমস্ত কুকর্মগুলো দিনের আলোর মতো সামনে চলে এলো। এতদিন ভালো মানুষের মুখোশ পরে আমার বাড়িতে এতগুলো দিন কাটিয়ে দিলে, আর আমি তার টেরও পেলাম না। আমার বাড়িটা গোপনে গোপনে অশান্তিতে ভরিয়ে তুললে। আজ তোমার সারা জীবনে সমস্ত পাপকর্মের হিসাব নেওয়া হবে। না জানি তুমি আরো কত ভয়ঙ্কর কাজের সাথে লিপ্ত আছো। তবে আজ তোমার আর রেহাই নেই। সব কথাই তোমার মুখ থেকে বের করব। জিল্লু ভাইয়া, ওদেরকে এবার পায়ের নিচ থেকে মাটিতে দাঁড় করাও। সবার সামনে ভালোভাবে স্বীকার করাতে হবে যে এবার তুমি ওদের উপর থেকে সরে দাঁড়াও। ওদেরকে দাঁড়াতে দাও ভালোভাবে। ছোট, আজ তোর ধরা ঠিকই পড়ে গেলি। পাপ কখনোই চাপা থাকে না। আমাকে তুই একটা কথা বল, তুই কি রাঙ্গুলি আর আমার কলমিলতাকে মেরে ফেলার জন্য বাড়ি থেকে সরিয়ে নিয়েছিলি? সত্যি করে জবাব দে, তোর পালানোর আজ কোনো আর রাস্তা নেই। না না না, আমি কিছু জানি না। আমি তো কিছুই করিনি। আমি নির্দোষ। আমাকে তোমরা ছেড়ে দাও। উচিতে বুড়ি, সত্যি কথা যদি না বলো তাহলে এক্ষুনি জিল্লু ভাইয়ের পায়ের নিচে পিষ্ট হতে হবে তোমাকে। আবার বলছি, সত্যিটা স্বীকার করো, এখনো সময় আছে। না না না, আমাকে ওই দানব এগোলের পায়ের পদধরিতা করো না। আমি বলছি, সব সত্যি বলছি। হ্যাঁ, আমি কর্মীলতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলাম। তারপর ওর হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। আর আমাকে এই কাজে সাহায্য করেছিল কবিরাজ বাবা। ছি ছোট, ছি, আমার ঘৃণা হচ্ছে আজ তোর মুখখানা দেখে। তুই আমার কলমিলতাকে কেন শত্রু মনে করিস তা আমি জানি না, তবে আজ তোর এই কর্মকাণ্ড দেখে আমার একটা কথা জানতে মন চাইছে। যা 20টা বছর ধরে আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেদিন কেন আমার মেয়ের মুখটা আমাকে দেখানো হয়নি? তার আগেই কেন তোরা তাকে কবর দিয়ে দিয়েছিলি? কি হয়েছিল সেদিন? আসল ঘটনাটা আমার কাছে এখনো ঝাপসা। আজ সবার সামনে তোর নিজের মুখে খুলে বলতে হবে সে ঘটনাটা। কি হলো ছোট, উত্তর দে। সেদিন আমার মেয়েকে আমাকে না দেখিয়ে কেন কবর দিয়েছিলি? আমি কি সত্যিই মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম সেদিন? আমি এটা কিছুতেই নিজের মুখে স্বীকার করব না, কিছুতেই না। আমি এমনিতেই অনেক কিছু স্বীকার করে নিয়েছি। আর নয়, তাছাড়া সেদিন যা ঘটেছিল তার তো কোনো সাক্ষী নেই। কেউই জানে না সেদিন কি হয়েছিল, তাই আমি স্বীকার করবই বা কেন? কি হলো ছোট বউ? তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিচ্ছ না যে? চুপ করে কেন আছো? কি বলবো আমি বলো? সেদিন যে ঘটেছিল তার জন্য তো আমি দায়ী ছিলাম না। আমি তো অনেকবার করে দাইমাকে বলেছিলাম বাচ্চাটাকে বড় বউকে দেখাতে, কিন্তু দাইমা বলেছিল মৃত সন্তানের মুখ দেখলে বড় বউ আরো বেশি কষ্ট পাবে, তাই ওকে আগে ভাগে কবর দিয়ে ফেলা হয়েছিল। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না আজ, কারণ তুমি যা যা বলো পরে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয় প্রতিবার। কুচুটে বুড়ি এখন সবার সামনে চালাকি করে যাচ্ছে। ও ভেবেছে ঘটনাটা হয়তো কেউই জানে না, তাই আবুল তাবুল যা খুশি বলে দিচ্ছে। কিন্তু আমি তো আগে থেকে সবই জানি। বুঝেছি, কুচুটে বুড়ি আর কোনোদিনও শুধরবে না। যা করার আমাকেই করতে হবে এখন। আমি এখন ওর সব ঘটনা ফাঁস করে দেব। এই যে কুচুটে বুড়ি, তুমি কি ভেবেছো কেউ কিচ্ছু জানি না? এভাবে মিথ্যা বলে সব চালিয়ে দেবে? আমি তো সবই জানি তুমি কি কি করেছো। তুমি সেদিন দাইমাকে নিয়ে কলমিলতাকে জীবিত কবরস্থ করেছিলে, যেটা সকলেরই এখানে অজানা। না না, কিছুতে এটা হতে পারে না।
মিথ্যে, সব মিথ্যে। ওর কাছে কোনো প্রমাণ নেই। ওগো, তোমরা কেউ এই শয়তান রাঙ্গলের কথা বিশ্বাস করো না। ও আমাকে ফাঁসাতে চাইছে। রাঙ্গুলি এসব কি বলল? শুনে তো আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি এখানেই পড়ে যাব। ছোট, তুই যে কত বড় কালনাগিনী, আজ আমি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোর মতো এক কালনাগিনীর সাথে এতদিন এক ঘরে থেকেছি। ওগো, তুমি এক্ষুনি ওর কোনো বড় শাস্তির ব্যবস্থা করো। অবশ্যই ওর কঠিন শাস্তি হবে বড় বউ। ওর জন্য আমার সুখের সংসারের সব সুখ নষ্ট হয়ে গেছে। ওকে আমি বাড়ি থেকে চিরদিনের মতো বের করে দেব। শুধু তাই নয়, ওকে আমি এই গ্রাম ছাড়া করব। না কাকু, ওই শয়তানি কুচুটি বুড়িকে ঠিক ওইভাবেই কষ্ট দিতে হবে, যেভাবে ও আমাকে আর কলমিলতাকে ডুবিয়ে মারতে চেয়েছিল। ওকেও আমরা একইভাবে পানিতে ডুবিয়ে মারবো। হ্যাঁ বাবা, রাঙ্গুলি একদম ঠিক বলেছে। আমার আজ বড় লজ্জা হচ্ছে, আমি এমন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি বলে। কবিতা, তুই এমন কথা বলতে পারলে আজ আমার বিপদের দিনে তুইও আমার পাশে থাকবি না? তুইও চাস না? তুইও আমাকে চাস না? আর না, চাই না মা। তুমি তো মা নামের কলঙ্ক। আমিও চাই তুমি আমাদের মাঝ থেকে অনেক দূরে চলে যাও। আমি তোমার মুখখানা আর দেখতে চাই না। আমাকে ভালোবাসার জন্য আমার বড় মাই যথেষ্ট। সে কোনো অংশে তোমার থেকে আমাকে কম ভালোবাসে না। সব সৎমা তো আর তোমার মতো নয়। বড় মা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। ও সে আমাকে যতটা ভালোবাসে তা দিয়ে আমার এ জীবন পার হয়ে যাবে। তোমাকে আর আমার ভালো মন্দ নিয়ে ভাবতে হবে না। কবিতা, এভাবে তোর মাকে তুই কষ্ট দিতে পারলি? তোরা সবাই ওই শয়তান পাখির কথা বিশ্বাস করে নিচ্ছিস, তাই তো? অথচ এ কথার কোনো ভিত্তিই নেই, কোনো প্রমাণও নেই। প্রমাণ ছাড়া আমাকে তোরা কি করে এমন করে দোষারোপ করতে পারিস? আমি যা যা করেছিলাম তা তো সব স্বীকার করে নিয়েছি, কিন্তু যা আমি করে নেই তা কি করে স্বীকার করি বলতো? আচ্ছা ঠিক আছে, তোরা যদি কোনো সাক্ষী দেখাতে পারিস যে সচক্ষে আমাকে এমনটা করতে দেখেছে, তাহলে আমি সব মাথা পেতে স্বীকার করে নেব। আচ্ছা, তার মানে কি প্রমাণের অভাবে কুচুটি বুড়ি এবারও পার পেয়ে যাবে? না না না, আমাকে যে করে হোক ওই দাইমাকে খুঁজে বের করতে হবে। কলমিরাথা তো বলেছিল ওই দাইমা আর কুচুটি বুড়ি একসাথে দুজন মিলে কলমিরাথাকে জীবিত খবর দিয়েছিল। যাই, আমাকে এক্ষুনি ওই দাইমাকে খুঁজতে বের হতে হবে। আগে সূর্যকে সব ঘটনাটা জানাতে হবে এক্ষুনি। এই বলে রাঙ্গুলি সূর্যের বাড়ির দিকে চলে যায় ও সূর্যকে পুরো ঘটনাটা সেখানে গিয়ে খুলে বলতে থাকে। কি বলছো রাঙ্গুলি? এত কিছু ঘটে গেছে ওদিকে, আর আমি কিনা তার কিছুই জানি না। কিন্তু আমরা দাইমাকে এখন কোথায় খুঁজে পাবো? তাকে যে আমরা কোনোদিন দেখিও নি, চিনিও না। হ্যাঁ সূর্য, কাজটা অনেক কঠিন, তবু আমাদেরকে পারতেই হবে। আগে চলো দেখে আসি ওদিকে কলমিলতার কি খবর। জাদু জলটা খাওয়ার পরে কলমিলতার এখন কি অবস্থা? হ্যাঁ রাঙ্গুলি, এটা ঠিক বলেছো। চলো তবে যাওয়া যাক, দেখে আসি কর্মীলতা এখন কেমন আছে। আরে আরে, ওই তো ওরা আবারও আসছে আমার বাড়ির দিকে। আজ আমি ওই কথাটা জিজ্ঞাসা করবই যে মায়া আসলে কোন বনে কলমি গাছ হয়েছিল। বুড়িমা, আমরা কলমিলতাকে দেখতে এসেছি, ওকে একটু ডাকুন। ওর এখন কি অবস্থা? ওকে নিয়ম করে জাদু জলটা খেয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, মায়া একদম ঠিক আছে। আরো নিয়ম করেও জাদু জলটা খাচ্ছে। মানে তোমাদের কাছে আমার একটা কথা জানার ছিল, যদি কিছু মনে না করো। কেমন কথা বুড়িমা, বলে ফেলুন না, কি জানতে চান? আসলে বাবা, আমি জানতে চাইছিলাম যে মায়া কলমি গাছ হয়ে কোন বনে ছিল। যদি একটু বলতে, জানতে বড্ড মন চাইছিল, এই আর কি। ও এই কথা বুড়িমা,
তাহলে শুনুন, কলমিলতা আসলে সুন্দরপুর জঙ্গলে কলমি গাছ হয়েছিল। ওকে আসলে ওর সৎমা ওখানে জীবিত মাটি চাপা দিয়েছিল। ও এরপরে নাকি ওই কবরের উপরে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়েছিল। এরপর থেকে কলমিলতা ওই বনে কলমি গাছ হয়ে বেঁচেছিল। কি আমি কি শুনছি? কলমিলতা কলমি গাছের ডাল, তো আমি নিজের হাতে পুঁতেছিলাম। হে কি ভয়ঙ্কর ব্যাপার! ভাগ্য যে আমাকে আবারও ঘুরিয়ে সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তার মানে মায়াই সেই কলমিলতা। হায় 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 হায়, কি করেছি আমি এখন কি করব কিছুই যা বুঝতে পারছি না। মায়া তার মানে ওই রতন তাঁতির মেয়ে। বুড়িমা, কি এত ভাবছেন আপনি বলুন তো? কথাটা শোনা মাত্রই আপনি এমন অবাক হয়ে গেলেন, মনটা এমন ভার হয়ে গেল কেন বুড়িমা? আপনার কি ওই জঙ্গলকে ঘিরে কোনো স্মৃতি রয়েছে? মানে আসলে আমি ওই জঙ্গলটা। বুড়িমা, এখানেই শেষ নয়। কলমিলতাকে জীবিত কবর দেওয়ার পেছনে শুধু ওর সৎমারই হাত নেই, এখানে আরো একটা দুষ্ট বুড়ি হাত ছিল, যে টাকার লোভে ওর সৎমার কাজে সাহায্য করেছিল। রাঙ্গুরের মুখ থেকে এ কথা শুনে বুড়ির জন্য আরো খারাপ অবস্থা। সে ভয়ে একদম তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না ভয়ে। বুড়িমা, আমরা তো এখানে এসেছি সেই দুষ্ট দাইমাকে খুঁজতে। আমাদেরকে এখনই ওই দাইমাকে খুঁজে বের করতে হবে, যে করেই হোক। ওদিকে কলমিলতার সৎমার থেকে সমস্ত অপকর্মের কথা স্বীকার করানো হচ্ছে, তাই এই মুহূর্তে ওই দাইমার সন্ধান পাওয়া আমাদের জন্য খুব দরকার। তার মানে ওরা এটাও জেনে গেছে যে ওই ছোট বউয়ের সাথে এক দাইমাও ছিল। ওরা তো জানেও না ওরা যাকে খুঁজছে সে তো ওদের সামনেই দাঁড়িয়ে আছে। হায় পোড়া কপাল, ভাগ্যের কি খেলা! সময় যেন ঠিকই ঘুরে এসেছে, যেমনটা আজ হচ্ছে। না 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 না, আমি আর চুপ করে থাকবো না। আমার কপালে যাই থাকুক না কেন, আমি সব মেনে নেব। আজ আমার পাপের প্রায়শ্চিত্তের সেই মোক্ষম সময় চলে এসেছে। আমি আজ সব কিছু নিজেই স্বীকার করে নেব সবার সামনে। কি হলো বুড়িমা, আপনি এত কি ভাবছেন? কোনো কথা বলছেন না যে? আপনি কি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন বুড়িমা, ওই দাইমাকে খুঁজতে? এই কে বুড়িমা, আপনার কি হলো হঠাৎ করে? কান্না কেন করছেন? আমরা কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? বলুন বুড়িমা। না বাবা, তোমরা কেন কষ্ট দেবে? কষ্ট তো দিয়েছি আমি তোমাদেরকে, অনেক কষ্ট। বুড়িমা, দয়া করে এভাবে কাঁদবেন না। আমাদের কি কষ্ট দিয়েছেন মানে? আমরা ঠিক বুঝতে পারছি না আপনার কথা। দয়া করে সব খুলে বলুন বুড়িমা, কোনো ভয় নেই আপনার, নির্দ্বিধায় সব বলতে পারেন। ঠিক আছে, তাহলে শোনো। তোমরা যে দাইমাকে খুঁজে চলেছ সে আর কেউ নয়, সেই হতভাগ্য পিশাচিনী হলাম আমি। তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। বুড়িমা, এসব আপনি কি বলছেন? তার মানে আপনি সে দাইমা? কিন্তু কেন বুড়িমা? সেদিন কেন আপনি এমনটা করেছিলেন? আসলে আমি এই কাজটা শুরুতে করতে চাইনি বাবা, কিন্তু ওই বাড়ির ছোট বউ আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল, যা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। তারপর শোনো,
যা যা হয়েছিল। এরপর আমি ওই ছোট বউয়ের টাকার লোভে পড়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে ওই ছোট বউয়ের সাথে জঙ্গলে যাই ও তারপর সেখানে কবর খুঁড়ে তাকে জীবিত নিজের হাতে কবর দেই ও আসার পথে একটা কলমি গাছের ডাল পুঁতে দেই কবরের উপরে। আমি পাপী, আমি মহাপাপী। বুড়িমা, এরপরে কি হলো? এরপর ওই ছোট বউ আমাকে টাকাটা নিয়ে গ্রাম থেকে অনেক দূরে চলে যেতে বলে, নয়তো সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ও আমিও প্রাণের ভয়ে আমার পরিবার নিয়ে এখানে চলে আসি, আর কোনোদিন ওই গ্রামে ফিরে যাইনি। তবে যে টাকার লোভে আমি এ কাজ করেছিলাম, তবে সেই টাকাও আমার ঘরে বেশি দিন টেকেনি। টাকাগুলো আমার থেকে নিয়ে ছেলে ব্যবসা শুরু করে, কিন্তু আমার ছেলেও নৌকা ডুবিতে মারা যায় ও আমরা এরপরে একদম পথে বসে যাই। এরপর থেকে আমার শিক্ষা হয়েছিল যে কারো ক্ষতি করে কোনোদিনও সুখী হওয়া যায় না। আর তাই সেদিন থেকে আমি মনে মনে অপরাধ বোধে ভুগছিলাম ও মনে মনে ভাবতে থাকি, একদিন এই সত্যটা আমি সবার সামনেই বলে দেব, নয়তো আমার বুকের চাপা কষ্টগুলো আমাকে বাঁচতে দেবে না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বুড়িমা, আপনি দয়া করে কান্না করবেন না। আপনি নিজে যে ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক বড় ব্যাপার। তাছাড়া যে কলমিলতাকে আপনি একসময় মাটি চাপা দিয়েছিলেন, সেই কলমিলতাকে আপনি আবার নদী থেকে কুড়িয়ে নিয়ে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন, ওই সেবা সুস্থতা করছেন। আর যদি আপনি কলমিলতার পাশে না থাকতেন, তবে আমরা কলমিলতাকে কোথায় খুঁজে পেতাম এর কোনো নিশ্চয়তাই ছিল না। হ্যাঁ সূর্য, তুমি ঠিক বলেছ। বুড়িমা, আপনি যেমন পাপ করেছেন ঠিক তেমন এখন কলমিলতার সেবা করে তা মোচন করার চেষ্টা করে যাচ্ছেন। নিজের অপরাধ বুঝতে পারাটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি এখন আমার সাথে চলুন বুড়িমা, আপনাকে এখন আমার খুব প্রয়োজন। আপনি নিজের মুখে সবার সামনে এই ঘটনাটা খুলে বলবেন, তাহলে কলমিলতার সৎমা তার অন্যায় অস্বীকার করার আর কোনো জায়গায় খুঁজে পাবে না ও এর ফলে তাকে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাকে এক্ষুনি নিয়ে যাও তোমার সাথে। আমি যেতে চাই, সব কথা ওদের জানাতে চাই। ওই ছোট বউয়ের মুখোশ আমি সবার সামনে খুলে দিতে চাই। এই বলে রাঙ্গুরিয়ার বুড়ি চলে যায় সেই সুন্দরপুর জঙ্গলে। আর বুড়িকে দেখে ছোট বউ একদম অবাক হয়ে যায়। এই দেখো সবাই, আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। এ কি দাইমা, আপনি এখানে? আমরা তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম। আপনার সাথে যে আবার দেখা হয়ে যাবে আমি তা কখনোই ভাবতে পারিনি। আমি যে কত জায়গায় আপনাকে খুঁজেছি, কিন্তু আপনার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি আপনি পরিবার সহ এই গ্রাম থেকে অনেক দূরে চলে গিয়েছেন। তবে কোথায় গিয়েছেন তা কেউ জানে না। এরপর আর কোথাও আপনাকে খুঁজে পাইনি। কিন্তু রাঙ্গুলি, তুমি কি করে দাইমাকে খুঁজে পেলে এত অল্প সময়ের মাঝে? দাইমা, আমার যে অনেক কিছু জানার ছিল আপনার কাছে। সত্যি করে খুলে বলুন দাইমা, সেদিন কি ঘটেছিল? আপনি তো সাক্ষী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বড় বউ। আজই সব কিছু স্বীকার করার পালা। তোমাদের মনের সকল প্রশ্নের উত্তর আমি আজ দেব। এ কারণেই তো তোমাদের এখানে আসা। আর এর সাথে সাথে ছোট বউয়ের মুখোশটাও খুলে যাবে। বুড়ির মুখ থেকে এ কথা শুনে ছোট বউ একদম অবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ তার সব অপকর্ম যে আজ ফাঁস হতে চলেছে।
তাহলে তোমরা সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। সেদিন ঠিক যা ঘটেছিল, আসলে সেদিন বড় বউ চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, যাকে দেখে ছোট বউ হিংসে আর অহংকারে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ও এই অপকর্মের জন্য আমাকে সে ব্যবহার করে, আমাকে সে অনেক টাকার লোভ দেখায়। ও এই টাকার লোভ দেখে, ও এই টাকার লোভে আমি তার কাজে সাহায্য করতে রাজি হয়ে যাই। ও এরপরে ওই সুন্দরপুর জঙ্গলে গিয়ে ওই মেয়েকে মাটি চাপা দেয়। এরপরে সে আমাকে ভয় ভীতি দেখিয়ে গ্রাম ছাড়া করে। ও কোনোদিন যেন ফিরে না আসি সেই শর্ত দিয়ে দেয়। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা দেখো, যে মেয়েকে একদিন আমি নিজের হাতে মাটি চাপা দিয়েছিলাম, আর আজ কিনা সেই মেয়েকে আবার আমি কুড়িয়ে এনে ঘরে সেবা সুস্থতা করছি। তোমাদের হারিয়ে যাওয়া মেয়ে কলমিলতা এখন আমার বাড়িতে আমার আশ্রয়েই আছে, আমি ওকে দেখভাল করছি। এ কি, দাইমা কোত্থেকে আসলো এখানে আর এসে সব গড়গড় করে বলে দিল? তাহলে আমি যে আর কিচ্ছুই লুকিয়ে রাখতে পারলাম না, আমার যে সব গোপন কথা ফাঁস হয়ে গেল। আবার কর্মীলতা কিনা তার বাড়িতে আশ্রয় নিয়েছে। না না না, এবার তাহলে কি হবে? আমাকে কি তাহলে এবার এরা কঠিন শাস্তি দেবে? আমি কি আর বাঁচতে পারবো না? কিরে ছোট, এখন কিভাবে তুই অস্বীকার করবি যে তুই আমার জীবিত মেয়েকে মৃত বলে চালিয়ে দিসনি? কি দিয়ে দোষ ঢাকবি তুই? তোর সব কুকর্ম যে ফাঁস হয়ে গেল একে একে, এখন তোর কি হবে? পুচুকে পড়ি, এখন আর তোমার বাঁচার কোনো পথ নেই। তোমাকে বারবার সতর্ক করার পরেও তুমি মিথ্যা বলেই গেছো। তুমি কোনোভাবেই নিজেকে শুধরাতে চাওনি। তোমার মৃত্যু অবধারিত। এবার তুমি তোমার মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমরা তোমাকে পানিতে ডুবিয়ে মারবো। দাইমা, আপনার কথা শুনে শুরুতে আমার খুব রাগ হয়েছিল আপনার উপর। মনে মনে আমি আপনার উপর প্রতিশোধ পরায়ণ হয়ে যেতে শুরু করেছিলাম, কিন্তু যেই না আবার পরে শুনলাম আপনি আপনার বাড়িতে আমার কলমিলতাকে আশ্রয় দিয়েছেন, ওর সেবা সুস্থতা করছেন, আমি আর কি করে আপনার উপর রেগে থাকতে পারি বলুন তো? আমি জানি বড় বউ, আমি যে পাপ কাজ করেছিলাম তা অতি ঘৃণিত, এটা যে ক্ষমার অযোগ্য। আমি লোভে পড়ে অনেক বড় পাপ করে ফেলেছি, তাই তো আজ মায়াকে নদী থেকে তুলে নিয়ে ওর সেবা সুস্থতা করছি, এই ভেবে যে যদি আমি কোনো ভালো কাজের মাধ্যমে কিছুটা হলেও আমার পাপকে মোচন করতে পারি। তবে যাই হোক, আমার এই পাপ যে ক্ষমার অযোগ্য। তোমরা আজ যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। আমার আর কোনো দুঃখ নেই আজ। তোমাদেরকে আজ সব বলতে পেরে বুকের পাথরটা যেন আজ সরে গেল। না দাইমা, আপনাকে কি করে আর শাস্তি দিতে পারি আমরা? আমাদের মেয়ে এখনো আপনার আশ্রয়ে আছে। আজ আপনি না থাকলে জানি না আমার কলমিলতাকে আমরা কোথায় খুঁজতাম। তবে শাস্তি যা পাওয়ার সবটাই পাবে ওই ছোট বউ। সেদিনের ঘটনার দুজনের শাস্তি আজ ছোট বউ একা ভোগ করবে, আর সাথে ওর কবিরাজ যে ওর অপকর্মে সাহায্য করেছিল। আর এটাই হলো আমার শেষ কথা। না না না, আমাকে শাস্তি দিও না, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে চিরদিনের জন্য চলে যাব। আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। না শয়তান কবিরাজ, তোকে আমরা কিছুতেই ছাড় দেব না। তুই তোর পেশাকে কলুষিত করেছিস। তুই তোর কবিরাজি বিদ্যার সাহায্যে মানুষকে উপকারের বদলে ক্ষতি করাতে লিপ্ত হয়েছিস। তোর এবার উপযুক্ত শাস্তি দরকার। রাঙ্গলি, তুমি আর দানব ইগল মিলে
এই অপরাধী দুটোকে মাছ সাগরে ছুঁড়ে ফেলে দিয়ে এসো, ঠিক যেভাবে ওরা তোমাকে আর কলমিলতাকে মারতে চেয়েছিল। ওদের এমন ভাবে ডুবিয়ে মারবে যেখান থেকে ওরা দুজনের কখনো যেন ফিরে আসতে না পারে। আর এভাবেই আমি ওদের দুজনের শেষ পরিণতি নিশ্চিত করতে চাই। চলো রাঙ্গলি, তাহলে দেরি কিসের? আমি এক্ষুনি এই দুজনকে আমার পায়ের ধারালো নখ দিয়ে ছো মেরে তুলে নিয়ে যাচ্ছি। এরপর দুজনকে মাছ সমুদ্রে ফেলে দিয়ে আসবো। না না না, আমাকে ছেড়ে দাও। আমাকে এভাবে শাস্তি দিও না। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। ছোট বউয়ের এমন আকুতি যেন কারো মনে আর জায়গা পেল না। জিল্লু ছোট বউয়ের কবিরাজকে তুলে নিয়ে চলে যায় অজানা কোনো এক সমুদ্রের মাঝখানে। ও সে সমুদ্রের মাঝে ওদের দুজনকে এক এক করে নিক্ষেপ করা হয়। এরপর জিল্লু সেখান থেকে চলে যায়। বাঁচাও, বাঁচাও, আমি ডুবে গেলাম, বাঁচাও আমাকে। দানবী গোল, তুমি যেও না, আমাকে তুলে নিয়ে যাও, বাঁচাও, বাঁচাও। ওরে বাবারে, ওরে বাবারে, আমি ডুবে গেলাম, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। এভাবে ছোট বউর কবিরাজ দুজনে চিৎকার করতে থাকে। এত বড় বিশাল সমুদ্রের মাঝে কেউ তাদের চিৎকার শুনতে পায় না। ও কিছু সময়ের মধ্যেই তারা ডুবে যায়, আর সাগরের কোথাও তাদের চিহ্নটা পর্যন্ত আর চোখে পড়ে না। তোমরা সবাই তাহলে থাকো, আর কোনো চিন্তা নেই। ছোট বউ তার শাস্তি পেয়েছে, সন্ধ্যা হয়ে আসবে কিছু সময়ের মাঝে। আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। ওদিকে মায়া মেয়েটা হয়তো বা আমাকে খুঁজে চলেছে। ওকে কিছু না জানিয়েই আমি এখানে চলে এসেছিলাম। আমি তাহলে এবার আসি। দাইমা, আমি আপনার সাথে যেতে চাই। আমার মেয়েকে দয়া করে আমার সাথে একটু দেখা করার সুযোগ দিন। আমাকে আপনার সাথে নিয়ে চলুন। না চাচি, এখনই আপনাকে যেতে হবে না। দয়া করে একটু ধৈর্য ধারণ করুন। আমি তো আছি কলমিলতার পাশে, আর কোনো ভয় নেই। আমি আপনাদের সবাইকে একসাথে কলমিলতার সাথে দেখা করাবো। তবে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের হাতে এখন অনেক কাজ। আপনারা বাড়ি চলে যান সবাই, আমাদেরও যেতে হবে। চলুন বুড়িমা, আমাদের আর বেশি সময় এখানে অপেক্ষা করা ঠিক হবে না। এরপর বুড়ি আর সূর্য সেখান থেকে চলে গেল, আর এদিকে কলমিলতা তার বুড়িমায়ের জন্য অপেক্ষা করতে থাকে। বুড়িমা যে কোথায় গেল তার কোনো দেখাই পাচ্ছি না আমি। আমাকে না বলে বুড়িমা কোথায় যায় জানি না। দিন গড়িয়ে রাত নামতে শুরু করলো, কিন্তু কোথাও বুড়িমাকে খুঁজে পাচ্ছি না। আমার তো এবার খুব চিন্তা হচ্ছে। কলমিলতা এ কথা বলতে বলতেই বুড়ি ঘরে চলে আসে। কি রে মায়া, একা একা কি ভিড় করছিলি? সব ঠিক আছে তো এদিকে নাকি? এই যে বুড়িমা, এতক্ষণে বুঝি তোমার ফেরার সময় হলো? কোথায় গিয়েছিলে তুমি আমাকে না বলে? আমার তো এদিকে খুব চিন্তা হচ্ছিল তোমাকে দেখতে না পেয়ে। কি ভালো মেয়েটা, যে মেয়েকে আমি নিজের হাতে মাটি চাপা দিয়েছিলাম, আজ সে একটু চোখের আড়াল হলেই আমার জন্য কেমন অস্থির হয়ে যায়। আমি কি করে বলবো মায়া যে আমি এত সময় কোথায় ছিলাম? এইসব ঘটনা যদি ওকে খুলে বলি, তবে তো আমাকে দেখলেই ভয় পেয়ে যাবে। এটা ওর জন্য একদম ঠিক হবে না। ওকে এক্ষুনি আমি কিছু জানাবো না, আগে ও সুস্থ হোক। আসলে দূর গ্রামে আমার এক আত্মীয় অসুস্থ হয়েছিল। সে খবর পেয়ে আমি তাড়াহুড়ো করে ছুটে চলে যাই, তাই আর তোকে জানানোর সময় পাইনি রে মায়া। ও এই কথা, তাই বলো। আমি তো তোমাকে খুঁজে খুঁজে একদম দিশেহারা হয়ে গিয়েছি। তোকে আর খুঁজতে হবে না রে পাগলি। দুদিন পর যখন সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে যাবি, তখন এই বুড়ি মায়ের কথা আর মনে পড়বে কি তোর, মায়া? বুড়িমা, আমি তো তোমাকে আগেই বলেছি
আমি যখন সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে যাব তোমাকেও আমার সাথে করে নিয়ে যাব। কি বুড়িমা, তুমি কি আমার সাথে যাবে না? না রে মায়া, তা কি করে হয়? আমি যে তোর সাথে বড় অন্যায় কাজ করেছি সেটা যখন তুই জানবি, তারপরে আমি তো কোনোদিনও আর তোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। সে মুখ যে আমার নেই। আরে পাগলি মেয়ের কথা শোনো, আমার নিজের বাড়ি ঘর ছেড়ে আমি কি করে যাই বলতো? আমার এখানে কত কাজ। আচ্ছা বাদ দে এসব কথা, তুই জাদু জলটা বাকিটা খেয়ে নিয়েছিস তো নাকি? ও হ্যাঁ, এই যা দেখেছো, ভুলেই গিয়েছিলাম বুড়িমা। তুমি যদি মনে করে না দিতে তবে কি যা হতো। আজই তো ওটা খেয়ে শেষ করতে হবে। আমি একদম ভুলে গিয়েছিলাম। ঠিক আছে দাঁড়াও, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। এরপর কলমিলতা সে জাদু জলের বাকিটা খেয়ে নেয় ও এরপর বুড়ি আর কলমিলতা দুজন গিয়ে শুয়ে পড়ে। ভোর হয়ে যায়, বুড়ির ঘুম ভাঙে ও ঘুম ভেঙে বুড়ি যা দেখে তাতে সে একদম অবাক হয়ে যায়। ও মা, এ কি দেখছি আমি? একটা কলমি গাছ আর একটা ফুটন্ত ফুল ধরে আছে গাছে। আমার ঘরে কলমি গাছ কোত্থেকে এলো? মায়া, মায়া কোথায়? ওকে যে দেখছি না। কি হয়েছে বুড়িমা? তুমি এমন চিৎকার কেন করছো সাত সকালে? কিছু হয়েছে কি? আরে আরে, এই কলমি গাছ দেখি কথা বলছে মায়ার কণ্ঠে। তার মানে মায়া, মায়া তুই কলমি গাছে রূপান্তরিত হয়ে গেছিস? তুই গাছ হয়ে কথা বলছিস কি করে? এসব আমি কি দেখছি? কি বলছো বুড়িমা? আমি কলমি গাছ হয়ে গিয়েছি? কই দেখে। আরে হ্যাঁ তাই তো, আমার হাত পা মানুষের শরীর কিছুই তো আর নেই। আমার পুরো শরীর তো ডালপালাতে পরিপূর্ণ। তার মানে ওই কবিরাজের জাদু জলের কাজ এটা। এমনটাই তো হওয়ার কথা ছিল ওই জাদু জলটা খাওয়ার পরে, তাই না বলো বুড়িমা? হ্যাঁ হ্যাঁ মায়া, তুই একদম ঠিক বলেছিস। আমার তো একদমই খেয়াল ছিল না ব্যাপারটা। তবে আমি এভাবে হঠাৎ করে দেখতে তোকে একদমই প্রস্তুত ছিলাম না। এরপর বুড়ি কলমিলতাকে বাহিরে নিয়ে আসে ও এদিকে ধীরে ধীরে মানুষরূপী গাছের কথা চারিদিকে সারা পড়ে যায়। অনেকেই এই মানুষরূপী গাছকে দেখতে দূর দূরান্ত থেকে বুড়ির বাড়িতে লোকের ভিড় জমে। মা, এ আমি কি দেখছি? বাবারে বাবা, কেমন মানুষের মতো চোখ মেলছে, ঠোঁট নাড়ছে, কেমন করে কথাও বলছে। কি তাজ্জব ব্যাপার! এমন ঘটনা তো গল্পে শুনেছি। আমাদের বাড়িতে চারপাশের লোক এসে ভিড় করেছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখতে। কি এক আজব ঘটনার সাক্ষী হলাম আজ আমরা। বাবারে বাবা, গাছ কিভাবে কথা বলছে! একটা কাজ করলে কেমন হয়, আমি এই বুড়িকে যদি কিছু টাকা দিয়ে মানুষরূপী গাছটা কিনে নিই, এরপর গাছটা নিয়ে কোনো এক বট গাছের নিচে কবিরাজ সেজে বসে পড়ব। লোকদের ভবিষ্যৎ গণনা করব, রোগ নির্ণয় করব, এসব বলে লোক ঠকানো ব্যবসা শুরু করব। আর এতে আমার অনেক টাকা আয় হবে। গাছ এমন কথা বলতে পারে, এমনটা দেখলে সবাই আমার কথা বিশ্বাস করে নেবে। যা বলবো আমি। আর দেরি না করে বুড়িকে এখনই প্রস্তাবটা দিয়ে ফেলি, যেন সে গাছটা আমার কাছে বিক্রি করে দেয়। বলছিলাম বুড়িমা, তোমার তো সংসারে অনেক অভাব, তুমি এই কলমি গাছটা দিয়ে কি বা করবে? তার চেয়ে বরং এই গাছটা আমার কাছে তুমি বিক্রি করে দাও, আমি তোমাকে ভালো দাম দেব। আর তা দিয়ে তোমার অভাবও দূর হয়ে যাবে। এই ভাঙা ঘরটা তুমি সারাতে পারবে, সুখে শান্তিতে তোমার বাকিটা জীবন কাটবে। চুপ কর মন্টু, তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমাকে এমন প্রস্তাব দিস? ও কোনো সাধারণ গাছ নয়, ও মায়া। আমি ওকে কিছুতেই কারো কাছে বিক্রি করব না।
কোনো কিছুর বিনিময়েই না। তুই এক্ষুনি এখান থেকে যেতে পারিস। বৌমা, তুমি মায়াকে দেখে রেখো, কেউ যেন ওর কোনো ক্ষতি না করে। আমাকে এক্ষুনি ওই জমিদার পুত্রকে খবর দিতে হবে। বেশি দেরি করা ঠিক হবে না, অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে এমনিতেও। এরপর বুড়ি সূর্যকে ডাকতে ওর বাড়িতে যায় ও এরপর সূর্যকে এ সমস্ত ঘটনাই খুলে বলে। বুড়িমা, এসব আপনি কি বলছেন? তাহলে তো আমাদের এক্ষুনি কলমিলতার কাছে যেতে হবে ও পরবর্তী কাজ শুরু করে দিতে হবে। দ্রুত চলুন তবে। এরপরে বুড়ি ও সূর্য কলমিলতার কাছে যেতে থাকে আর এদিকে কলমিলতাও সূর্যর বুড়ির ফেরার অপেক্ষা করতে থাকে ও মনে মনে সে খুব ভয় পেতে থাকে। বুড়িমা, ওই জমিদার পুত্র কখন যে আসবে, আমার এখানে খুব ভয় হচ্ছে। লোকেরা আমার দিকে কেমন করে তাকাচ্ছে। যদি কেউ আমাকে এখান থেকে তুলে নিয়ে যায়, কি হবে আমার? আমি তো তাহলে আর কোনোদিনও আমার পরিবারকে খুঁজে পাবো না, আর কখনো মানুষ রূপেও ফিরে আসতে পারবো না। আমার খুব ভয় হচ্ছে। আমি যে নিজে কিছু করতেও পারবো না, কারণ আমার যে মানুষের মতো আর কোনো হাত পাও নেই এখন। কলমিলতা এ কথা ভাবতে ভাবতে বুড়ি আর সূর্য সেখানে চলে আসে। কলমিলতা, তুমি আবারও গাছ রূপে রূপান্তরিত হয়েছো। তোমাকে দেখে খুব ভীত মনে হচ্ছে, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি চলে এসেছি। এবার তোমাকে আমরা সুন্দরপুর জঙ্গলে নিয়ে যাব ও সেখান থেকে পরবর্তী কাজগুলো শুরু করব। এরপর সূর্য কলমিলতাকে সেখান থেকে তুলে নিয়ে যায় সুন্দরপুর জঙ্গলের উদ্দেশ্যে। বন্ধুরা, কলমিলতার শত্রুদের কি তবে পুরোপুরি বিনাশ হলো? আর কলমিলতা কি তবে এবার নতুন করে তার জীবন ফিরে পাবে? আর কলমিলতা কি এবার সত্যিই তার মানুষরা ফিরে পাওয়ার পথে? তার জীবন থেকে কি চিরতরে বাধা বিপত্তির অবসান ঘটলো? কি হতে চলেছে আগামী পর্বে, তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো। আর এখন থেকে তোমরা নিয়মিত আগের মতোই তোমাদের প্রিয় কলমিলতার পর্বগুলো দেখতে পারবে।